টোটালি বিপরীত। যেটা বলছো তার বিপরীতটা বলতে হবে। এসেনশিয়াল ফ্যাটি ও অ্যাসিড বা আচ্ছা, এসেনশিয়াল অ্যামিনো খাবারের অ্যাসিড, মাধ্যমে। এসেনশিয়াল শব্দ যুক্ত হলেই সংজ্ঞায় যেটা বলবা সেটা হচ্ছে, সেটা অ্যামিনো অ্যাসিডের এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের সংজ্ঞা বলো বা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞা বলো, সেটা হচ্ছে আমাদের দেহ সেটা সিনথেসাইজ করতে পারে না। তাহলে কিভাবে পাবে? ডায়েট খাবারের থেকে, খাবারের মাধ্যমে বা ডায়েটের মাধ্যমে সাপ্লাই করতে হয়। মনে থাকবে? ইয়েস স্যার। ইয়েস স্যার। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, স্যার। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড একই সংজ্ঞা। যদি অ্যামিনো অ্যাসিড বলে তাহলে বলবো সেই সকল অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের দেহ তৈরি করতে পারে না, খাবারের মাধ্যমে, ডায়েটের মাধ্যমে সাপ্লাই করতে হয়। ফ্যাটি অ্যাসিডের সংজ্ঞা তাই, আমাদের দেহ তৈরি করতে পারে না, খাবারের মাধ্যমে বা ডায়েটের সাহায্যে সাপ্লাই করতে হয়। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কয়টা ছিল? 8টা। স্যার 12টা। 8টি। ও হ্যাঁ, 8টা ছিল। 8টা। 8টা ছিল, কন্ডিশনে আলো 2টা হইতে যোগ হইতে পারে, এই 10টা। ঠিক আছে, মেইনলি তো 8টা, কন্ডিশন যুক্ত করে দিলে আরো 2-1টা যুক্ত হতে পারে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে 3টা। কি কি? লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কয়টা তাহলে? 3টা। 3টা। একটা হচ্ছে লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড আর অ্যারাকিডোনিক অ্যাসিড। অ্যারাকিডোনিক অ্যাসিড। এদের স্ট্রাকচার সম্পর্কে জানবো একটু। তিনটাই হচ্ছে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পিউফা। ঠিক আছে, এটার কার্বন নাম্বার হচ্ছে 18, এটারও 18, অ্যারাকিডোনিক অ্যাসিড এটারও, না সরি, কার্বন নাম্বার হচ্ছে 20। যেহেতু বলছিলাম পিউফা মানে পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তার মানে সেখানে ডাবল বন্ড আছে 2 এর অধিক, 2 বা 2 এর অধিক। অধিক। লিনোলিক অ্যাসিড এর ডাবল বন্ড আছে 2টা, লিনোলেনিক অ্যাসিডে আছে 3টা, অ্যারাকিডোনিক অ্যাসিডে আছে 4টা। এখন কোথায় কোথায় ডাবল বন্ড আছে? ডেল্টা দ্বারা পজিশন বোঝানো হয়, ডেল্টা দ্বারা দ্বিবন্ধনের পজিশন বোঝানো হয়, যে কত নাম্বার কার্বনে আছে। 9 এবং 12। লিনোলিক অ্যাসিডে আছে হচ্ছে 9, 12, 15। আর অ্যারাকিডোনিক অ্যাসিডে আছে হচ্ছে 5, 8, 11, 14।
লেখা হয়েছে? Yes, sir. জি স্যার। তাহলে বললাম এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড তিনটা, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড এবং অ্যারাকিডোনিক অ্যাসিড। তো প্রথম দুইটা কার্বন সংখ্যা হচ্ছে বা কার্বন চেইনের লেন্থ হবে 18 কার্বন বিশিষ্ট, আর অ্যারাকিডোনিক অ্যাসিড হবে 20 কার্বন বিশিষ্ট। প্রথম লিনোলেনিক অ্যাসিড লেইক অ্যাসিডে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে দুইটা, 9 নাম্বার এবং 12 নাম্বার কার্বনে। লিনোলেনিক অ্যাসিডে 9 আর আছে তিনটা, 12 9, 12 এবং 15। আর অ্যারাকিডোনিক অ্যাসিডে আছে চারটা 5 জায়গায়, আর সেটা হচ্ছে 8 5, 8, 8। 11, 14। 11 14 যদি কোনো ফ্যাটি অ্যাসিডের এই অংশটুকু আমি জানি, তাহলে সেই ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার আমি লিখতে পারবো। ঠিক আছে? কি বললাম? যদি আমি এই অংশটুকু জানি কোনো ফ্যাটি অ্যাসিডের, তাহলে সেই ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার আমি লিখতে পারবো। পারবো। এবার দেখি কিভাবে লেখা যায়। কত কার্বন বিশিষ্ট? 18 কার্বন বিশিষ্ট। 18। যেহেতু ফ্যাটি অ্যাসিড, সেহেতু তার কি গ্রুপ থাকবে? কার্বক্সিল গ্রুপ থাকবে। কার্বক্সিল গ্রুপ থাকবে। এবং কার্বক্সিল গ্রুপের যে কার্বন, সেটা কত নম্বর কার্বন হবে? ফার্স্ট কার্বন 1 নাম্বার 1 নম্বর কার্বন। শেষে থাকবে। ঠিক আছে? ফার্স্টেই ফাংশনাল থাকবে। গ্রুপের কার্বন, ফার্স্টেই থাকবে। ফাংশনাল গ্রুপের কার্বনকে ধরা হয় 1 নম্বর কার্বন। 1 নাম্বার কার্বন। কত নম্বর কার্বনে দ্বিবন্ধন আছে প্রথমে? 9 আর হচ্ছে 12। 9 আর 12 ধরে নিলাম এটা হচ্ছে 9 নম্বর কার্বন, এটা হচ্ছে 10 নাম্বার। তাহলে এখানে হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 9 নাম্বার কার্বন। তাহলে মাঝে কয়টা কার্বন থাকবে? 4টা 7টা। 8টা তাহলে 1 আর 7 কার্বন 8 কার্বন, একে 9 কার্বন। 9 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে একটা, এটা 10 নাম্বার, এটা 11 নাম্বার, এটা 12 নাম্বার। 12 নাম্বার কার্বনে আমার আবার একটা দ্বিবন্ধন থাকবে, 13 নাম্বার। যদি আমার এই কার্বনটা 18 নাম্বার কার্বন হয় আর এই কার্বনটা 13 নাম্বার কার্বন হয়, তাহলে মাঝের কয়টা কার্বন থাকবে আমার? 5টা 4টা 4টা। কয়টা থাকবে? 4টা 5টা। 4টা। 4টা থাকবে 4টা। 4টা। 18 নম্বর কার্বন তো আছে ওখানে। হ্যাঁ। 4। এই হচ্ছে লিনোলেইক অ্যাসিডের স্ট্রাকচার।
কারণ কয়টা কার্বন থাকবে বলছিলাম? 18 কার্বন আছে। 18টা। দ্বিবন্ধন কয়টা থাকবে? 2টা। একটা দ্বিবন্ধন একটা দ্বিবন্ধন। কত নম্বরে দ্বিবন্ধন থাকবে? 9 আর 12 নম্বরে। তাহলে স্ট্রাকচার লেখা সহজ না কঠিন এদের? সহজ। সহজ। এর পরেরটা বলো জি, স্যার। দেখি কেউ। হচ্ছে 1 নম্বর কার্বন। কত নম্বর কার্বনের দ্বিবন্ধন আছে? 2 নম্বর ফ্যাটি 9 অ্যাসিড। নম্বর। 9 9 নম্বরে। নম্বরে। 9 নম্বর। তার মানে আগের মতো এখানেও 7, তাই তো? Yes, sir. তারপর এটা 9 হলে এটা হচ্ছে 10, 10 11, 11 12। যেহেতু 12 নাম্বার সেহেতু এখানে কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। দ্বিবন্ধন থাকবে। তারপর CH2, CH2 এটা 12 হলে এটা 13, এটা 14, 15 নম্বর একটা দ্বিবন্ধন। 15 নাম্বারে কি থাকবে আমার? দ্বিবন্ধন থাকবে। দ্বিবন্ধন থাকবে। তাহলে এটা 15 যদি হয় এটা 16, 17, 18। তাহলে আবার যেটা বলছিলাম, কয় নাম্বার কয়টা কার্বন আছে আমার? 18টা 18টা 18টা। 18টা কয়টা দ্বিবন্ধন থাকবে? 3টা 3টা। একটা, 3টা 2টা। 9 12 কত কত কার্বনে? 9 9 12 15। 15 15। এভাবে লাস্টেরটা লেখা যাবে না? হ্যাঁ যাবে। জি স্যার জি স্যার। এই হচ্ছে 3টা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এবং তাদের স্ট্রাকচার। এবার আমার প্রশ্ন হচ্ছে ওমেগা বলতে কোন নাম শুনছো কিনা এর আগে? স্যার শুনেছি শুনছি। কি স্যার শুনছো? এখানে ফিজিক্স স্যার গ্রিক লেটারের লাস্টেরটা ওমেগা ওমেগা ফ্যাটি অ্যাসিড এটা শুনছো? নো স্যার জি স্যার। নো স্যার। স্যার কি বাদামে শুনছো? পাওয়া ওমেগা যায়। স্যার বাদামে পাওয়া যায় ওমেগা 3 আর ওমেগা 6। ওমেগা 3 আর ওমেগা 6। জি স্যার। ওমেগা 3 ওমেগা 6 অ্যাকচুয়ালি কি? স্যার ফ্যাটি অ্যাসিড ওয়ান কাইন্ড অফ, এটুকুই জানি স্যার। মানে ওমেগা 3 ওমেগা 6 যেগুলা বলা হয় অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিডকেই বলা হয় ওমেগা 3 ওমেগা 6। ওমেগা 6। এখন প্রশ্ন হচ্ছে ওমেগা 3 আর কি ওমেগা 6? আইডিয়া আছে এই সম্পর্কে? না স্যার। ওমেগা 3 বা ওমেগা 6 কাকে বলে? জি না স্যার। ঠিক আছে। ফ্যাটি অ্যাসিডের নাম্বারিং করলাম আমরা কোন পাশ থেকে? বাম পাশ বাম বলতে কার্বক্সিলিক গ্রুপ যে পাশে আছে সে পাশ হ্যাঁ থেকে। সে পাশে। হ্যাঁ এটা কার্বক্সিলিক গ্রুপেরটা ধরলাম 1 নাম্বার, তারপরে যেটা নাম্বারিং করা হয় 2 3 4 বা 1, এটা 1 নাম্বার কার্বন। কার্বক্সিলিক অ্যাসিডের পরে যেটা থাকবে সেটা হচ্ছে আলফা, তারপরেরটা বিটা, তারপরেরটা গামা। ঠিক আছে? ফ্যাটি অ্যাসিডের সাধারণভাবে যেটা নাম্বারিং করা হয় সেটা হচ্ছে কার্বক্সিল গ্রুপের কার্বনকে 1 নাম্বার কার্বন ধরা হয় এবং তার পরের কার্বনকে ধরা হয় আলফা, বিটা, গামা, এইভাবে। এই আলফা, বিটা, গামা হচ্ছে গ্রিক লেটার, তাই না? ইয়েস স্যার আর গ্রিক লেটারের লাস্টের অক্ষর হচ্ছে ওমেগা মেগা ওমেগা। তো গ্রিক লেটারের যেহেতু লাস্টের অক্ষর ওমেগা, সেহেতু কার্বনের এই নাম্বারিং করার ক্ষেত্রে লাস্ট যে
আমার কার্বন, সেই কার্বনকে বলতেছে ওমেগা 1। CH3 যেটা, সেই CH3 এর এই কার্বনকে বলতেছি আমি এই কার্বনটাকে আমি বলতেছি হচ্ছে ওমেগা 1। তাহলে এটা কি? শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার কোনটা? গ্রিক অ্যালফাবেটের লেটারের নামকরণ বা আমি নাম্বারিং করতেছি কিভাবে, যদি কার্বক্সিলিক গ্রুপ হিসেবে ধরি তাহলে এই পাশ থেকে আমার আসতেছে আলফা, বিটা, গামা, আর লাস্ট অক্ষর হচ্ছে আমার কি? ওমেগা। ওমেগা। এই কারণে মিথাইল যে গ্রুপ আছে, মিথাইল গ্রুপকে আমি বলতেছি ওমেগা 1। তাহলে তার পরেরটা হবে ওমেগা 2, তারপরেরটা হচ্ছে ওমেগা 3, ওমেগা ওমেগা 3। 3, ডাবল বন্ড আছে কোথায়? ওমেগা ওমেগা 3, 3 তে। তাহলে এই যে ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচারটা আমি লিখে রাখছি, সেটা হচ্ছে একটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। বোঝা গেছে আমার কথা? জি স্যার স্যার। ওমেগা 3, তার প্রথম যে ডাবল বন্ড আসবে সেটার উপর ডিপেন্ড করে নামকরণটা হবে ওমেগা দিয়ে। পিছন থেকে প্রথম নামকরণটা হবে এতক্ষণ ধরে আমি নাম্বারিং করতেছিলাম কোন পাশ থেকে? কার্বক্সিলিক কার্বক্সিলিক গ্রুপ থেকে। গ্রুপ আচ্ছা। থেকে। তাকে ধরছিলাম 1 নাম্বার, এক তারপরের কার্বন হচ্ছে আলফা, আলফা, দেন বিটা, বিটা, দেন গামা। গামা, এইভাবে। আর এটা হচ্ছে গ্রিক লেটার, এবং গ্রিক লেটারের লাস্টের লেটারটা হচ্ছে ওমেগা। ওমেগা। এখানে যদি নাম্বারিং করি আমি, লাস্ট কার্বন কোনটা? 18 নম্বরটা। 18 নাম্বার। তো এক্ষেত্রে আমি এটাকে বলতেছি ওমেগা 1। তাহলে এই পাশ থেকে এখন আমি গণনা করতেছি। প্রথমে গণনা করতেছিলাম এই পাশ থেকে 1 নাম্বার ধরে, এবার গণনা করব লাস্ট মিথাইল গ্রুপকে ধরে। ঠিক আছে? তো এই পাশ থেকে যখন গণনা করব তখন ধরবো এটা কি? ওমেগা 1। তাহলে এটা হচ্ছে ওমেগা 2, 2, এটা হচ্ছে ওমেগা 3। 3। তো ডাবল বন্ড আছে কোথায় আমার? 16 নম্বর ওমেগা 3 3 নাম্বার ওমেগা 3 তে। এই কারণে এই ফ্যাটি অ্যাসিডটাকে আমি বলবো হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে? তো ওমেগা 3 বা ওমেগা 6 অ্যাকচুয়ালি স্পেসিফিক কোনো ফ্যাটি অ্যাসিড নয়, এগুলা হচ্ছে লাস্ট বা মিথাইল কার্বন থেকে দ্বিবন্ধনের পজিশনের উপর নামকরণ করা হয়েছে। যেমন এখানে আমার লিনোলেনিক অ্যাসিড যেটা, সেই লিনোলেনিক অ্যাসিডটা হচ্ছে আমার একটা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তাহলে এবার বলো যে 1 নাম্বার যে ফ্যাটি অ্যাসিড আছে লিনোলেইক অ্যাসিড যেটা লিখছিলাম, সেটা ওমেগা কত? স্যার ওমেগা 6। ওমেগা 6। ওমেগা 6। লাস্টেরটা 12 নম্বর কার্বন। স্যার লাস্টেরটাও অ্যারাকিডোনিক অ্যাসিড যেটা ওমেগা 4 লিখছিলাম, হবে। ওমেগা ওটা ওমেগা 6। ওইটা হচ্ছে yes sir, ওটা ওমেগা 6। ওমেগা 6। সহজ একটা উপায় আছে। যে 6টা গুণে। প্রথম যেটা লিখছিলাম তার ওমেগা কি 5। লিখছিলাম? তার সংকেত কি লিখছিলাম আমি? 18 কার্বন, 18 কার্বন, দ্বিবন্ধন আছে 2টা। 9 কোথায় আছে? 9 9 আর 12। 18 থেকে 12 বাদ দিলে কারেক্ট, 9 আর 12। এটা ওমেগা বের করব কিভাবে? 18 থেকে 12। লাস্টের দ্বিবন্ধন আছে কোথায়?
12 ওমেগা 12 6। তারপরটা কত নাম্বার বলছিলাম? 18 কার্বন বিশিষ্ট দ্বিবন্ধন আছে 9 তিনটা, কোথায় 3টা কোথায় আছে? 9 9 12 12 15 9 12 15 5 8 তাহলে 18 18 থেকে 5 8 বিয়োগ 11 14 14 তাহলে এখানে ওমেগা কত আসবে? 5 3 এখানে 3 আসবে। 3 আসবে। ওমেগা 3। লাস্টটা বলছিলাম 20টা কার্বন আছে, দ্বিবন্ধন আর আছে কয়টা? 4টা। কোথায় কোথায়? 4 5 5 5 11 14 5 8 11 11 14 14 তাহলে একটা টোটাল কার্বন হচ্ছে 20টা। লাস্ট দ্বিবন্ধন কোথায় আছে? 14 নম্বরে 14 14 নম্বরে। নম্বরে। 14 নম্বরে। তাহলে 6 18 20 বিয়োগ 14। তাহলে আমার লিনোলেইক অ্যাসিড হচ্ছে ওমেগা 6, ওমেগা 6 লিনোলেনিক অ্যাসিড হচ্ছে ওমেগা 3, আর অ্যারাকিডোনিক অ্যাসিড হচ্ছে ওমেগা 6 6। 6 এই হচ্ছে ওমেগা 3 বা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড কাকে বলে। বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। তাহলে আমি যদি যে কোনো ফ্যাটি অ্যাসিডের এরকম স্ট্রাকচার জানি, তাহলে আমি বলতে পারবো সেটা ওমেগা 3 না 6 না 9 না কত, তাই না? यस सर এবার আসছে ফ্যাটি অ্যাসিডের ডাইজেশন কিভাবে। খাবার হিসেবে আমরা মেইনলি 98% কি গ্রহণ করি? লিপিডের কোন লিপিডটা? রিপিট। লিপিডের ক্লাসিফিকেশন করাইছি, কোন লিপিডের কোন ক্লাসটা গ্রহণ করি? 98% ট্রাইএসাইল গ্লিসারল বা ফ্যাট অর অয়েল, তাই না? यस सर তো ফ্যাট কে আমরা যদি গ্রহণ করি খাবার হিসেবে, ডাইজেশন শুরু হবে স্মল ইন্টেস্টাইনে যায়, তার আগে নয়। স্মল ইন্টেস্টাইনে যাওয়ার পরে ডাইজেশন শুরু হবে এবং সেটা প্রথমে কাজ হচ্ছে গল ব্লাডার থেকে বাইল্ড সল্ট আসবে। সেই গল ব্লাডার থেকে বাইল্ড সল্ট আসলে সে প্রথমে কি করবে? ফ্যাটকে ইমালসিফাই করবে, ঠিক আছে? ফ্যাটকে মোটামুটি একটা ক্ষুদ্র অংশে পরিণত করবে। যেহেতু এনজাইম ছাড়া সাবস্টেন্স ভাঙবে না, আর লিপিড হচ্ছে ওয়াটার সলিউবল নয়, এই কারণে তাকে ইমালশন তৈরি করা মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করা জরুরি। কারণ লিপিডের স্ট্রাকচার ওয়াটার ইনসলিউবল, ওয়াটার ইনসলিউবল হলে এনজাইম কাজ করবে না তার উপরে। এই কারণে লিপিডকে ভেঙে অতি ক্ষুদ্র খন্ডাংশে পরিণত করে, ছোট ছোট অংশে। সেই কাজটা করবে আমার হচ্ছে बायो গলব্লাডার থেকে আসা বাইল সল্ট। বাইল সল্ট। পরবর্তী ধাপে যখন ক্ষুদ্র অংশে পরিণত হবে তখন ইন্টেস্টিনাল লাইপেজ যে এনজাইম আছে সেই এনজাইমটা ভাঙবে, ভাঙে ট্রাইগ্লিসারাইড তৈরি করতেছে, ট্রাইগ্লিসারাইড বা ট্রাইসাইল গ্লিসারল। তারপরে ভাঙার ফলে যেটা তৈরি হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এবং যদি আরো কিছু থাকে সেটা হচ্ছে গ্লিসারল থাকতে পারে, ফসফরিক অ্যাসিড থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। সেগুলা কি হবে? ইন্টেস্টিনাল যে মিউকোসা আছে সেটা দ্বারা অ্যাবজর্ব হবে, এবং ইন্টেস্টিনাল মিউকোসা সেল দ্বারা অ্যাবজর্ব হওয়ার পর পরবর্তীতে ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য আদার গ্লিসারলের সহযোগে আবার কি তৈরি করবে? ট্রাইএসাইল গ্লিসারল। পরবর্তী ধাপে ট্রাইএসাইল গ্লিসারল এখন কোথায় আছে?
ডাইজেস্টিভ ট্র্যাকে আর নাই, ডাইজেস্টিভ ট্র্যাক থেকে সেটা ইন্টেস্টিনাল মিউকোসার মাধ্যমে ভিতরে প্রবেশ করছে। তারপর ইন্টেস্টিনাল ভিতরে যায় ট্রাইসাইলগ্লিসারল, কোলেস্টেরল এবং অ্যাপোলিপোপ্রোটিনের সাথে মিলে কাইলোমাইক্রন তৈরি করবে। কাইলোমাইক্রন পরবর্তীতে মুভ করবে লিম্ফোটিক সিস্টেম এবং ব্লাস্টের মাধ্যমে টিস্যুতে চলে যাবে। পরবর্তীতে আরেকটা এনজাইম আছে, সেটা হচ্ছে লিপোপ্রোটিন লাইপেজ। আমার ডাইজেস্টিভ ট্র্যাকে যেটা ছিল সেটা হচ্ছে ইন্টেস্টিনাল লাইপেজ, আর যখন সেলের মধ্যে প্রবেশ করতেছে লিপোপ্রোটিন কাইলোমাইক্রন, তখন যে এনজাইম কাজ করতেছে সেটা হচ্ছে লিপোপ্রোটিন লাইপেজ। দুইটা এনজাইম আলাদা, একটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাকে আর একটা হচ্ছে ব্লাড স্ট্রিমের কাজ করতেছে। এই লাইপেজ আবার কি করতেছে, ভেঙে ট্রাইগ্লিসারাইডকে কিসে পরিণত করতেছে, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করতেছে। তখন এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল সেলের মধ্যে প্রবেশ করতেছে। সেলের মধ্যে যখন ফ্যাটি অ্যাসিড প্রবেশ করতেছে তখন সেল এটাকে দুই ভাবে কাজে লাগাতে পারে। এক, সেটাকে ভেঙে অক্সিডাইজ করে শক্তি পাইতে পারে, অথবা আবার গ্লিসারলের সাথে যুক্ত করে স্টোর করতে পারে। তাহলে মোটামুটি 8টা ধাপ। প্রথম ধাপ হচ্ছে বায়াল সোল দিয়ে ভাঙা স্মল ইন্টেস্টাইনে বায়াল সোল প্রথম ধাপ কি, স্মল স্মল ইন্টেস্টাইনে বায়াল সল্ট দিয়ে ভেঙে টুকরো টুকরো হবে। ইমালসিফিকেশন হচ্ছে, ইমালসিফাই তৈরি করতেছে। ইমালসিফাই হয়। হ্যাঁ, তারপর ইন্টেস্টিনাল লাইপেজ দিয়ে এটা তারপর ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়। ইন্টেস্টিনাল লাইপেজ দিয়ে ট্রাইসাইলগ্লিসারলকে ভেঙে কি তৈরি করবে, ফ্যাটি অ্যাসিড তৈরি করবে আর গ্লিসারল বা অন্যান্য মানে বাই প্রোডাক্ট তৈরি করতেছে আর কি। গ্লিসারল। ঠিক আছে, এই হলো 2 নম্বর ধাপ। তারপর 3 নম্বর ধাপ কি, এই যে ভাঙার ফলে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল বা অন্যান্য ফসফরিক অ্যাসিড, ইনোসিটল যেটাই পাক না কেন, এগুলা কি হবে, আমার ইন্টেস্টিনাল মিউকোসা সেল দ্বারা অ্যাবজর্ব হবে। তাতে অবজার্ভ হয়। ঠিক আছে, অ্যাবজর্ব হওয়ার পর সেগুলো আবার কি করবে, পুনরায় সংযুক্ত হবে, সংযুক্ত হয়ে ট্রাইসাইলগ্লিসারল তৈরি করতেছে। কিন্তু এবার ট্রাইসাইলগ্লিসারলটা আর কি নাই, ডাইজেস্টিভ ট্র্যাকে নাই, এটা কোথায় প্রবেশ করছে, আমার ইন্টেস্টিনাল মিউকোসা সেলের মধ্যে প্রবেশ করছে। পরবর্তী ধাপে ট্রাইসাইলগ্লিসারল কি করতেছে, কোলেস্টেরল বা অ্যাপোলিপোপ্রোটিন। অ্যাপোলিপোপ্রোটিন মানে কি, কে বলবে অ্যাপোলিপোপ্রোটিন মানে? লিপিড প্লাস প্রোটিন, এইটাকে একসঙ্গে বলে লিপোপ্রোটিন। কিন্তু যদি লেখা থাকে অ্যাপোলিপো মানে কি, অ্যাপোলিপো মানে লিপিড অংশটা নাই, শুধু প্রোটিন অংশ আছে। বুঝা গেছে? ও यस স্যার। অ্যাপোলিপোপ্রোটিন মানে লিপোপ্রোটিনের যে লিপিড অংশ সেটা নাই, নাই তো বটেই, কারণ কি যুক্ত হচ্ছে এখানে, ট্রাইসাইলগ্লিসারল। ট্রাইসাইলগ্লিসারল কি, লিপিড। লিপিড। এখন এই লিপিড ছাড়া অংশ প্রোটিনের সঙ্গে শুধু যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার ফলে পর যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে লিপোপ্রোটিন। ঠিক আছে, তো ট্রাইসাইলগ্লিসারল পরবর্তীতে কি করতেছে, কোলেস্টেরল এবং অ্যাপোলিপোপ্রোটিনের সাথে তৈরি করে যুক্ত হয়ে যেটা তৈরি করতেছে সেটা হচ্ছে কাইলোমাইক্রন। কাইলোমাইক্রন মানে এখানে কি আছে, প্রোটিনও আছে আমার, তারপর কি আছে, লিপিডও আছে। তো কাইলোমাইক্রন পরবর্তী ধাপে কোথায় চলে যাচ্ছে, লিম্ফোটিক সিস্টেম, ব্লাড স্ট্রিমের মাধ্যমে টিস্যুতে চলে যাচ্ছে। যখন টিস্যুতে চলে যাচ্ছে তখন আরেকটা এনজাইম কাজ করতেছে, সেটা হচ্ছে লিপোপ্রোটিন লাইপেজ। লিপোপ্রোটিন লাইপেজ। সে কি করতেছে, আবার এই লিপিডকে ভেঙে কিসে পরিণত করতেছে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। অ্যাসিড আর গ্লিসারলে পরিণত। তো ফ্যাটি অ্যাসিডটা পরবর্তীতে কি করতেছে,
সেলের মধ্যে প্রবেশ সেলের করতেছে। মধ্যে প্রবেশ করতেছি। সেলের মধ্যে প্রবেশ করার পর সে দুইটা কাজ করতে পারে। এক, হয়তো শক্তির অক্সিডাইজ জন্য করতে পারে, ভেঙে যাইতে পারে, আর একটা হচ্ছে স্টোর হতে পারে। বা পুনরায় গ্লিসারলের সঙ্গে যুক্ত হয়ে ট্রাইসেল গ্লিসারল হিসেবে স্টোর হতে পারে। স্টোর হতে পারে। এই হচ্ছে স্যার কথা তো শোনা যাচ্ছে না। স্যার কথা শোনা যায় না। স্যার শোনা যায় না। হ্যালো, স্যার এখন শোনা যাচ্ছে না। Yes, স্যার sir, এখন এবার শোনা যাচ্ছে। ঠিক আছে। কতক্ষণ থেকে কথা শোনা যায়নি? স্যার এটা পুরোই শুনতে পাইনি। ঠিক আছে। তো যেটা বলছিলাম যে যদি আমরা ট্রাইএসেল গ্লিসারলকে ভাঙি তাহলে প্রধানত দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। গ্লিসারল। এখন এই দুইটা থেকে কিভাবে শক্তি পাবো, ফ্যাটি অ্যাসিড থেকে কিভাবে শক্তি পাবো সেটা পরে আসতেছি, তার আগে জেনে নিই গ্লিসারল থেকে কিভাবে শক্তি পাবো আমরা। গ্লিসারলকে ভাঙলে মানে কিভাবে ভাঙবো আর কি। তো গ্লিসারল প্রথমে গ্লিসারল কাইনেজ এনজাইম যুক্ত হয় কখন নামের সঙ্গে এনজাইমের? ফসফেট যখন যুক্ত হয়। যখন ফসফেট যুক্ত হয়। এখানে যেমন একটা এটিপি থেকে ফসফেট যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার ফলে তৈরি হয়েছে গ্লিসারল 3 ফসফেট। এই কারণে এনজাইমের নামটা হয়েছে গ্লিসারল কাইনেজ। গ্লিসারল ফসফেট 3 ফসফেট তৈরি হওয়ার পর
কি হচ্ছে, গ্লিসারল 3 ফসফেট থেকে দুইটা হাইড্রোজেন অপসারিত হচ্ছে। সেই দুটো হাইড্রোজেন কোথায় চলে যাচ্ছে? NAD এর কাছে চলে যাচ্ছে, তৈরি করতেছে NADH। ডিএস আর গ্লিসারল 3 ফসফেট কিসে পরিণত হচ্ছে? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। অ্যাসিটন ফসফেট। যেহেতু NADH তৈরি হচ্ছে সেহেতু এনজাইমের নামের সাথে কি যুক্ত থাকবে? ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ। তো এনজাইমের নামটা বলতেছি আমি গ্লিসারল 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। ডিহাইড্রোজিনেজ। তো পরবর্তী ধাপে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট কিসে পরিণত হচ্ছে? গ্লিসারলডিহাইড 3 ফসফেট। দুইটা পরস্পরের হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন আর গ্লিসারলডিহাইড, দুইটাই হচ্ছে 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট, পরস্পরের আইসোমার। এই কারণে এনজাইম নাম হচ্ছে ট্রায়োস ফসফেট আইসোমারেজ। এই এনজাইমের নাম তোমরা পড়ে আসছো, কোথায় পড়ে আসছো? গ্লাইকোলাইসিস ধাপে। গ্লাইকোলাইসিসের 5 নাম্বার ধাপ। গ্লাইকোলাইসিসের 5 নাম্বার ধাপ ছিল ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটকে গ্লিসারলডিহাইড 3 ফসফেটে রূপান্তর। তো যখন গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হচ্ছে তার পরবর্তীতে সে সহজেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে শক্তি সরবরাহ করবে। এইভাবে গ্লিসারল কি হবে? ভেঙে যাবে। এবার আসি আমার ফ্যাটি অ্যাসিড কিভাবে ভাঙবে। ফ্যাটি অ্যাসিড ভাঙার জন্য প্রথমে ফ্যাটি অ্যাসিডের সাথে একটা কোএনজাইম এ যুক্ত হবে, ঠিক আছে? কোএনজাইম এ যুক্ত হওয়ার ফলে ফ্যাটি অ্যাসাইল ওয়ে তৈরি করবে। এই ধরো CH3 CH2 ডট 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 CH2 COOH, এটা ছিল আমার একটা ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড। তো ফ্যাটি অ্যাসিড কি করে? পরবর্তীতে একটা কোএনজাইম এর সাথে যুক্ত হয়, ঠিক আছে? কোএনজাইম এর সাথে যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসিডটা ফ্যাটি অ্যাসাইল ওয়েতে পরিণত হয়। এই হচ্ছে একটা ফ্যাটি অ্যাসাইল ওয়ে, যেখানে লাস্টে কার্বক্সিল গ্রুপের পরিবর্তে এখন কোএনজাইম এ দেখা যাচ্ছে। এই যে ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হলো, এটা তৈরি হচ্ছে আমার সাইটোপ্লাজমে। আর এটাকে ভাঙার জন্য কোথায় যাইতে হবে? মাইটোকন্ড্রিয়াতে যাইতে হবে, ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম হয় মাইটোকন্ড্রিয়াতে। তো এই যে ফ্যাটি অ্যাসিড, এটাকে এখন কোথায় নিয়ে যাব? মাইটোকন্ড্রিয়াতে। কিন্তু ফ্যাটি অ্যাসিড ওয়ে যদি চেইন লেন্থ 12 থেকে 14 হয়, মানে 14 নিচে পর্যন্ত এরা সরাসরি মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করতে পারে। কিন্তু যদি ফ্যাটি অ্যাসিডের চেইন লেন্থ 14 বা তার বেশি হয়, তাহলে একটা ফাটল লাগবে, একটা মেমব্রেন স্পেশালাইজড লাগবে, ট্রান্সপোর্টার লাগবে, যার সাহায্যে সে মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করবে। সে এক্ষেত্রে ট্রান্সপোর্টারটা হচ্ছে কার্নিটিন ট্রান্সপোর্টার। কিভাবে কাজ করে?
এই যে আমার ফ্যাটি অ্যাসাইল কোয়ে, এটা প্রথমে কি করতেছে, একটা প্রোটিন কার্নিটিন প্রোটিনের সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার ফলে তৈরি করতেছে হচ্ছে অ্যাসাইল কার্নিটিন। আর আমার ফ্যাটি অ্যাসাইল থেকে এই কোএনজাইম এই অংশটা আলাদা হয়ে যাচ্ছে, আর তৈরি হচ্ছে কি ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন। তো ফ্যাটি অ্যাসাইল কার্নিটিনটা এই ট্রান্সপোর্টারের মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করতেছে। তো মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করার পর আলাদা হয়ে যাচ্ছে। ফ্যাটি অ্যাসাইল কার্নিটিনটা যেভাবে তৈরি হয়েছিল ঠিক একইভাবে এখন ভেঙে যাচ্ছে। একটা কোএনজাইম এর সাথে যুক্ত হয়ে ফ্যাটি অ্যাসাইল কোয়ে আলাদা হয়ে গেল, কার্নিটিনটা আলাদা হয়ে গেল। পরবর্তী ধাপে কার্নিটিনটা আবার কোথায় চলে আসতেছে, বাইরের আউটার লেয়ারে, পরের ধাপ সম্পন্ন করার। আর আমার এই যে ফ্যাটি অ্যাসাইল কোয়েটা ছিল বাইরে, এখন সেটা আছে মাইটোকন্ড্রিয়া ভিতরে। স্যার আরেকবার বলেন শুরু থেকে। ফ্যাটি অ্যাসিড ভাঙার জন্য প্রথমে যেটা দরকার ফলে হচ্ছে সেটা হলো ফ্যাটি অ্যাসিড থেকে কিসে পরিণত হয়, ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন কোয়ে। ফ্যাটি অ্যাসিড হলো তার শেষে কি গ্রুপ থাকবে, কার্বক্সিল গ্রুপ থাকবে, এই তো। থাকবে কিন্তু সে কি করে পরবর্তীতে একটা কোএনজাইম এর সাথে যুক্ত হয়, ঠিক আছে। কোএনজাইম এর সাথে যুক্ত হয় কি তৈরি করে, ফ্যাটি অ্যাসাইল কোয়ে ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি করে। এই ফ্যাটি অ্যাসাইল যে কোয়ে তৈরি হলো, সেই ফ্যাটি অ্যাসাইল কোয়েটা এখন কি করবে, ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হচ্ছে আমার সাইটোপ্লাজমে। আর ফ্যাটি অ্যাসাইল কোয়েকে ভাঙার জন্য তার যাইতে হবে কোথায়, মাইটোকন্ড্রিয়ার ভিতরে। যদি চেইন লেন্থ শর্ট হয়, 14 কম হয়, তাহলে ফ্যাটি অ্যাসাইল কোয়ে আমার কোনো ধরনের ট্রান্সপোর্টার বা কারো সহায়তা ছাড়াই আমার যে ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হচ্ছে কারো সাহায্য ছাড়াই মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করতে পারবে। কিন্তু যদি কি হয়, চেইন লেন্থ বেশি হয়, 14 বা তার বেশি হয়, তখন কি করতে হবে, ট্রান্সপোর্টার লাগবে। মানে সে আর সরাসরি মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করতে পারতেছে না, তো তাকে এই কাজে সাহায্য করবে হচ্ছে কার্নিটিন। কার্নিটিন কি করবে, ফ্যাটি অ্যাসাইল কোয়ের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন। আর আমার এই কোএনজাইম অংশটা আলাদা হয়ে যাবে। আর যে ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি করলো সেই ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন সে তখন কি করবে, বাইরের আউটার মেমব্রেন থেকে ভিতরে চলে আসবে ফ্যাটি অ্যাসাইল কার্নিটিন। এবং ভিতরে আমার কোএনজাইম এ আছে, পরবর্তী ধাপে কোএনজাইম এর সাথে যুক্ত হয়ে আবার তৈরি করতেছে পুনরায় ফ্যাটি অ্যাসাইল কোয়ে। আর কার্নিটিনটা তখন আবার ফ্রি হয়ে যাচ্ছে আলাদা, সে তখন আবার বাইরে চলে আসতেছে, যাতে পরবর্তীতে আরেক মলিকুল ফ্যাটি অ্যাসাইল কোয়েকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এভাবে কার্নিটিন প্রবেশ করাতে পারে। এভাবে কার্নিটিনটা কি হবে, ট্রান্সপোর্ট চক্রাকারে সাইটোপ্লাজম থেকে আমার ফ্যাটি অ্যাসাইল কোয়েকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে নিয়ে আসতে থাকবে। আর এই যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ফ্যাটি অ্যাসাইল কোয়ে চলে আসলো, এখন এর মেটাবলিজম শুরু হয়ে যাবে, ভাঙা শুরু হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না সে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আসতেছে ততক্ষণ তার মেটাবলিজম বা ভাঙা
সম্ভব হয় না। পুরো হবে না, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আজকে ক্লাস করবার? স্যার আর কয়টা ক্লাস লাগবে আমাদের? একটা দুইটা সর্বোচ্চ। স্যার তাহলে আজকে আর করবো না। স্যার মাথায় ঢুকবে না তো কিছু স্যার। এগুলা কি এর পরের ক্লাসগুলোতে মেটাবলিজম সম্পর্ক হওয়ার কারণে এই যে তো রিঅ্যাকশন বেশি আসবে আর কি, এই জন্য বলছি। মানে মাথার উপর দিয়ে যাওয়াটা স্বাভাবিক, কারণ একটু কঠিন আছে। আচ্ছা স্যার আজকে পরের না। ক্লাসগুলো মেইনলি মেটাবলিজমের উপরে। ওকে স্যার। ঠিক আছে, আগামী দিন তোমাদের তো অফ টাইমে ক্লাস করতে সমস্যা নাই, শনিবার হলেও সমস্যা নাই, আছে? নো স্যার। নো স্যার। তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস কি শেষ হয়ে না গেছে? স্যার সমস্যা নাই। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হয়ে গেছে? না স্যার এখনো শেষ হয়নি। ম্যাডাম কয়টা ক্লাস নিয়েছে প্র্যাকটিক্যাল? না স্যার ম্যাম নিচ্ছে ম্যাডাম কয়টা ক্লাস নিয়েছে প্র্যাকটিক্যালে? একটা। দুইটা। একটা মানে প্রোটিনের ক্লাস নিয়েছে শুধু? ম্যাম একটা ক্লাস ভিটামিন। ম্যাম একটা ক্লাস নিয়েছেন। কিসের উপর নিয়েছে? ভিটামিনের ভিটামিন। নিয়েছে। ভিটামিনের উপর? ভিটামিন। প্র্যাকটিক্যাল ক্লাস ভিটামিন মানে ভিটামিন সি, এস্টিমেশন অফ ভিটামিন সি। ইয়েস স্যার। ইয়েস স্যার। Yes, sir. প্রোটিনের উপর ক্লাস নেয়নি ম্যাডাম? না না, স্যার প্রোটিনের উপরে নিতে চাইছে সামনে ক্লাসে। কালার টেস্ট ফর প্রোটিন, ঠিক আছে। নিতে চাইছে তার মানে নেবে, আমি থিওরিটা শেষ করি। তাহলে আগামী শনিবারের দিকে তোমাদের লিংক পাঠাই দেব। ওকে স্যার। আচ্ছা শনি রবিবারে আশা করি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার জি স্যার। ওকে স্যার। ঠিক আছে।